হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজ আমার সঙ্গে রয়েছে অনিক সরকার মহাশয় এবং উনি বহরমপুর কাশিমবাজার থেকে বিলং করেন। আজকে ওনার লাইফ স্টোরি সম্পর্কে জানবো, পাশাপাশি আমরা জানবো মেনলি সব ভিডিও সবাই আর কি দেখেছে এবং সব স্ট্র্যাটেজিও শুনেছে। মেন আমাদের যে টার্গেট থাকবে, যে প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন এটাই থাকবে যে সিলেবাস কিভাবে কমপ্লিট করবো তাড়াতাড়ি। যখন আমরা প্রিপারেশন শুরু করি তখন আর কি 3 মাস বা 4 মাস এরকম টাইম পর আর কি দেখা গেলো এক্সাম চলে আসলো, বা অনেক সময় হয় যে প্রিলিমসের পর আর কি মেন্সের খুব কম টাইম থাকে। তো সেক্ষেত্রে যারা একদম নতুন তারা কিভাবে আর কি কম সময় সিলেবাস শেষ করবে। তো প্রথমে ওয়েলকাম জানাই অনিক সরকার আমাদের বিএম এডুকেশন চ্যানেলে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এবার একটু বলুন মানে আপনার সম্পর্কে, কোথায় বাড়ি, কিভাবে আর কি এই প্রিপারেশন আজকে আপনি সফল হলেন, তো একটু ছোট করে আর কি বলুন। আমার নাম অনিক সরকার। আমার বাড়ি হচ্ছে বহরমপুর শহরের কাশিমবাজার গ্রামে, এবং 2020 সালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কমপ্লিট করি পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। এবং তারপরে আমি আমার প্রিপারেশন শুরু করি, এই বিসিএসের পথে আমি জার্নি শুরু করি। 2021 সালে আমার প্রথম অ্যাটেম্প্ট ছিল, কিন্তু 2021 সালে আমি কৃতকার্য হতে পারিনি, এবং 2022 সালে আমার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। আচ্ছা, এই মানে স্কুল কলেজ এগুলো কোথায়? আমার স্কুল কলেজ বিভিন্ন জায়গায় হয়েছে। তো মাধ্যমিক আমার বহরমপুর থেকেই হয়, এবং তারপরে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি স্কুল থেকে, এবং তারপরে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি বিটেক কমপ্লিট করেছি। আচ্ছা, এই যে ডাব্লিউবিসিএস এর ডিসিশন বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেব, এই ডিসিশনটা কবে থেকে? কলেজে তৃতীয় বর্ষে পড়ার সময় থেকেই আমি বিভিন্ন কেরিয়ার যে প্রসপেক্টগুলো আছে সেগুলো ফলো করছিলাম, যে কোনটা করলে ভালো হয় এবং কি করলে ভালো হয়। তো সেই সময় সর্বপ্রথম আমি ডাব্লিউবিসিএস এবং যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, ইউপিএসসি পরীক্ষাগুলো আছে, সিভিল সার্ভিস এক্সামিনেশন, সেই পরীক্ষাগুলো সম্পর্কে জানতে পারি, এবং যে সেখানকার যে আধিকারিকরা আছে তাদের যে কী কাজকর্ম সেগুলো সম্পর্কে আমি জানতে পারি। এবং তখন সেই কাজকর্মের যে ভাস্ট যে তাদের একটা ফিল্ড রয়েছে সেটা আমাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে, যে এখানে গেলে আমি বিভিন্ন ফিল্ডে কাজ করতে পারবো এবং হয়তো লাইফ শেষে একটা বিভিন্ন বড় রকমের একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো। সেটাই আমাকে তখন আকৃষ্ট করেছিল, এবং কলেজ শেষ হওয়ার পর থেকে চতুর্থ বর্ষের পর থেকে আমি আমার প্রিপারেশনটা শুরু করেছিলাম। বলা হয়নি একটা বিষয় যে উনি ডাব্লিউবিআরএস মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ এই পদে উনি সিলেক্টেড হয়েছেন। তো আজকে সফল আর কি একদম ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় সফল আর কি হয়েছে। তো যখন আর কি খবরটা পেলে মানে একদম প্রথম, তো কিভাবে আর কি খবরটা পেলে? রেজাল্টটা মনে হয় 3:40 কিংবা 3:30 দিক করে, হ্যাঁ হ্যাঁ 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবসের দিনে রেজাল্টটা বের হয়েছিল। তো আগে থেকেই খবর ঘোরাফেরা করছিল, আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো ঘোরাফেরা করছিল যে রেজাল্ট আসতে পারে বলে। তো বিকাল 3:52 দিকে আমার এক বন্ধু আছে, তো সেই বন্ধু সর্বপ্রথম আমাকে ফোন করে এবং বলে যে অনেক তোমার নামটা দেখা যাচ্ছে রেভিনিউ সার্ভিসে। তো প্রথমে আমার বিশ্বাস হয়নি যথারীতি। তো আমি তাকে বলি যে রেজাল্টটা কী আছে, মানে রোল নাম্বারটা একটু যদি মিলিয়ে বলতো। তখন তাকে আমি রোল নাম্বার বলি, রোল নাম্বার ম্যাচ করে, এবং তারপরে আমি বলি তাকে তার পিডিএফটা পাঠাতে। তো সে তারপরে আমাকে পিডিএফটা পাঠায়, এবং পিডিএফ পাঠানোর পরে তারপরে আমি কনফার্ম হই যে না আমার নামটা রয়েছে, এবং তারপরে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে ফোন করি এবং সবাইকে জানাই বিষয়টা। একটা প্রশ্ন করব যে এই যে কম টাইমে, ঠিক আছে, কম সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করবো, মানে প্রিলিমসের জন্য হোক বা মেন্সের জন্য হোক, যখন আর কি টপিকটা তখন মানে কিভাবে আর কি আপনি কিভাবে আর কি প্রিপারেশনটা আর কি নিয়েছেন? তো মার্কেটে এখন কিন্তু যদি আমরা মেটেরিয়ালস দেখি তাহলে কিন্তু মার্কেটে প্রচুর মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। তো একটা সাবজেক্টের জন্য হয়তো 4-5টা বই, অনেক রকম রাইটারের বই রয়েছে, প্রতিটা বই ভালো, কোনো বই খারাপ নয়। কিন্তু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমত যে এরকম আরও যে চ্যানেল রয়েছে, এবং তোমার চ্যানেলও বিশেষ করে, তো তাই সেখানে যে টপাররা এসে যে তারা যে অ্যাডভাইসগুলো দিয়েছিল এবং তারা যে বুক লিস্টগুলো বলেছিল এবং যে বিভিন্ন সোর্সগুলো বলেছিল, বিশেষত অনলাইনে যে সোর্সগুলো বলেছিল তারা, তো আমি সেই সোর্সগুলোকে ফলো করেছিলাম, এবং ফলো করে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব হয়েছে সেই সোর্স থেকে সমস্ত কিছু কমপ্লিট করে এবং নোটসটা বানানোর রেডি করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, এই যে আজকে এই ক্যামেরার সামনে আর কি নিজে আর কি ভিডিও করছো বা করছেন আর কি এখন, যখন আর কি ওরকম ওই পারে ক্যামেরার মানে মোবাইলের ওই পারে আর কি যখন আর কি
দেখতেন যে টপারদের ভিডিও, মানে সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর আজকের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? না, এটা সত্যি একটি অনবদ্য এক্সপিরিয়েন্স, যে কারণ আমি এতদিন ক্যামেরা হয়তো মোবাইল নিয়ে শুয়ে শুয়ে আমি ভিডিওগুলো দেখেছি, কিন্তু হয়তো আমার ভিডিও আজকে কেউ শুয়ে শুয়ে দেখবে। তো হয়তো সবার একজনের একটা স্ট্র্যাটেজি সবার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, তো ওই জন্য আমি বিভিন্ন জনের স্ট্র্যাটেজি দেখে দেখেছিলাম। এবং হয়তো কোনো স্যারের বাংলার যে বলছে বাংলা যে এইভাবে পড়ো তাহলে সুবিধা হবে, কিংবা পলিটি এইভাবে পড়ো সুবিধা হবে, ভূগোল এইভাবে পড়ো সুবিধা হবে। তো আমি বিভিন্ন জনের ভিডিও দেখে বিভিন্ন রকম অ্যানালিসিস করে আমি নিজের মতো একটা বানিয়েছিলাম স্ট্র্যাটেজি, এবং সেই অনুযায়ী আমি আমার পথে এগিয়ে গেছিলাম। আচ্ছা, অপশনাল অনিক সরকার, ওনার অপশনালও কিন্তু ইতিহাস। তো ইতিহাস অপশনাল নিয়ে আমি প্রশ্ন করব যে অনেকের ভয় থাকে যে এরকম অপশনাল ইতিহাস অপশনালের নাম্বার হয় না। আমার সাথে আপনার মানে ক্লার্কশিপ পরীক্ষার সময়ও কথা হচ্ছিল, তখনও আর কি সিদ্ধান্ত বদলের একটা পরিকল্পনা ছিল হ্যাঁ, ছিল। যে অন্য সাবজেক্টে আর কি মানে শিফট করবো। তো সেইখানে নাম্বারটা আর কি যে হলো, তো সেই সম্পর্কেও আরো আসবো। আমার সাথে পূর্ব পরিচিত কিভাবে সবকিছুই আসবো। তো সেটার আর কি এবার একটু আমি বলি যে যখন মানে একটা অসমাপ্ত থেকে যাবে একটা প্রশ্নটা যদি না করা হয়, যে এই যে প্রিপারেশন, WBCS এর প্রিপারেশন শুরুটা কিভাবে হয় বা কোন জায়গা থেকে হয়? শুরুটা হয়েছিল মানে এক কথায় খুব আকস্মিকভাবেই হয়েছিল। তো আমি দেখলাম যে বিভিন্ন রকম এই ভিডিওগুলো প্রথম থেকে দেখা স্টার্ট করেছিলাম যে টপাররা কি বলছে, কারণ মনে হয় যে কেউ যখন সামনে থেকে তৈরি করে কোনো একটা খাবার দিচ্ছে, সেই খাবারটা খাওয়াই ভালো। আমি নিজে যদি তৈরি করতে যাই তাহলে হয়তো আমি অনেক বিপদে পড়তে পারি, হয়তো ভুল ডিসিশনও নিতে পারি। তো প্রথম যে শুরু হয়েছিল আমার মনে আছে লকডাউনের ঠিক 3 দিন আগে। তখন আমার কলেজ তখনও শেষ হয়নি, কিন্তু তখন এই মাইন্ডে অলরেডি আমি ডিসাইড করে ফেলেছি যে না, আমাকে WBCS পরীক্ষা দিতে হবে। তখন আমি সবার ভিডিও দেখলাম এবং দেখে বুঝতে পারলাম যে একটা বই কমন আছে, সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের যে বইটা আছে, সেই বইটা কমন রয়েছে সব, মানে প্রত্যেকটা টপারের একটাই সাজেশন যে পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত পড়তে হবে। তখন আমি আমাদের বাজার থেকে, বহরমপুরের বাজার থেকে বইটা কিনে নিয়ে আসি, এবং তারপরে যে সেই সাপেক্ষে এম লক্ষ্মীকান্তের যে বিভিন্ন রকম ভিডিওগুলো, বিভিন্ন আনএকাডেমি কিংবা অন্যান্য আরও যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, তারা বিভিন্ন ভিডিও প্রকাশ করে। তো সেখান থেকে আমি ভিডিওগুলো দেখে, ইউটিউবে ফ্রি ভিডিও আছে সেগুলো দেখে আমি আমার শর্ট নোটস তৈরি করা শুরু করি, এবং এইভাবেই শুরু হয়েছিল প্রিপারেশনটা। আর তারপরে তারপর আর কি মানে কোনো কোচিং এর সাথে যুক্ত বা মানে সেই জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, তারপরে আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমি তাহিরপুর কবিতা কুটিরের সঙ্গে যুক্ত ছিলাম, এবং সেখান থেকে আমি পরবর্তী আমার যে প্রিপারেশন সেগুলো নিয়েছি। প্রথমত বলে রাখা ভালো যে প্রথমে যেখানেই যে কোনো কোচিংয়ে ভর্তি হয় না কেন, প্রথমে যদি নিজে একটু সিলেবাসটা সম্পর্কে দেখা যায়, একটু ভালোভাবে পড়া যায়, তাহলে কি হয়, নিজেদের একটা বেস তৈরি হয়ে যায়। এবং তারপরে যে আমরা তো যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো বেসটা যখন তৈরি হয়ে গেল, তারপরে আমার মনে হয় যে প্লাস্টারের কাজ এবং রং করার যে কাজটা, সেটা স্যারদের হাতে ছেড়ে দেয় ভালো। আচ্ছা, এবার আমি একটু প্রশ্নটা করব যে যে যখন আর কি প্রিপারেশনটা শুরু হয়, যে বুক লিস্টের ব্যাপারটা যদি আমি আসি, যে পরপর আর কি যদি আর কি আসি, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি আর সায়েন্স, এই সিলেবাসটা কেমন ছিল? অন্যান্য টপারদের মতো আমারও বুক লিস্ট ওই সেমই ছিল মোটামুটি। আমি প্রথম থেকে যেটা বলি যে আমি প্রথম থেকে ইংলিশ মিডিয়ামের বইগুলোই ফলো করেছিলাম, কারণ আমি বুঝে গেছিলাম যে মেন্স থেকে আমাকে পরীক্ষাটা আলটিমেটলি ইংলিশে দিতে হবে। তো সেই জন্য আমি প্রথম থেকে ইংলিশ মিডিয়ামের বইগুলোই ফলো করেছি। ইতিহাসের জন্য আমি পুনম দালাল দহিয়ার বইটা পড়েছি, এবং মডার্ন হিস্ট্রির জন্য আমি স্পেকট্রামের যে বইটা রয়েছে সেটা পড়েছি। জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি তাহলে মহেশ কুমার বার্নওয়াল স্যারের একটি বই আছে, NCERT জিস্ট ক্লাস 6 to 12, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য সেই বইটা পড়েছিলাম। এবং নো ইউর স্টেট বাই আরিহান্ত পাবলিকেশন, এই বইটা আমি আমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য পড়েছিলাম। পলিটি বইয়ের জন্য ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্মীকান্ত স্যারের বই, সেটাই যথেষ্ট। তার সাথে যেটা করেছি ইকোনমির জন্য, সেটা হচ্ছে আমি ইকোনমির NCERTর বইগুলো মেনলি পড়েছি। আর সায়েন্সের জন্য আমি যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমি প্রথমে একটু ভয় পেলেও আমি সেকেন্ড থেকে যেটা করতে হয়েছে লাস্টে গিয়ে, সেটা হচ্ছে 11-12 বইগুলো যদি একটু পড়া যায় সায়েন্সের, বেশি না মানে একদম যে ডিপে ঢুকতে হবে, সমস্ত কিছু জানতে হবে সেরকম দরকার নেই, কিন্তু ওপর থেকে যদি আমরা 11-12 বইটা পড়ে যাই, তাহলে মেইনসের পেপার 4 যেটা রয়েছে সেটাই আমাদের খুব ভালো স্কোর করা যেতে পারে। ম্যাথ, জিআই?
হ্যাঁ, ম্যাথসের জন্য আমি কিরণ পাবলিকেশনের যে বইটা রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসি সিজিএল এর কিংবা এসএসসি রিলেটেড যে কোয়েশ্চেন আছে 11,950 বইটা, সেটা সম্পূর্ণ কভার করেছিলাম। আচ্ছা, এই আর কি মেন আর কি ছিল, এবার বাংলা ইংলিশ। হ্যাঁ, আমরা আলটিমেটলি পরীক্ষায় গিয়ে সবাই যেটা আমাদের অসুবিধা হয়, আমরা ভাবি যে বাংলা ইংলিশ এবং অপশনালে হয়তো আমরা বেরিয়ে যাব, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেটা হয় না, এবং হলেও পরীক্ষা শেষে দেখা যায় যে আমরা কিন্তু অন্যদের থেকে নাম্বারটা কমই পাই। তো বাংলা ইংলিশের জন্য আমার বাংলা লেখা নিয়ে আমি যথেষ্ট সচেতন ছিলাম যে না, আমি বাংলা লিখতে পারবো, কিন্তু আমার ইংলিশ লেখাটা নিয়ে আমার একটু দুর্বলতা ছিল। তো সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করতাম যে ইউপিএসসি মেইনস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো দেয়, বিভিন্ন চ্যানেল কিংবা ওয়েবসাইটে কিন্তু ইউপিএসসি মেইনস রিলেটেড কোয়েশ্চেন পাওয়া যায়, এবং তারা কিন্তু মডেল আনসারও প্রোভাইড করে থাকে, এবং সেই লেখাগুলো আমি প্রতিদিন দেখার চেষ্টা করতাম, এবং দেখে সেখান থেকে যে ডাটাগুলো মানে প্রয়োজনীয় ডাটা কিংবা সংজ্ঞা কিংবা কোনো কোটেশন যদি কোনো প্রয়োজনীয় সেই সব কিছু থাকতো, সেগুলো আমার একটা খাতা ছিল, স্পেশাল খাতা ছিল, সেখানে আমি নোট করে রাখতাম, এবং সেগুলো আমি আমার পরীক্ষাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করব যে অপশনাল নিয়ে, ঠিক আছে? তো অপশনালের স্ট্র্যাটেজি কেমন ছিল? অপশনালে প্রথমবার আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম সেটা একটু আমার ভুল হয়ে গেছিলো। তো দ্বিতীয়বার যে আমি স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম যে আমি প্রথমেই বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ লাস্ট 10 ইয়ার্স কিংবা 15 ইয়ার্স যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে সেগ্রিগেট করেছিলাম। যেমন আইবিসি থেকে যদি কোনো 2-3টে কোয়েশ্চেন আসে, যে সেগুলো কী কী কোয়েশ্চেন আসে সেগুলো আমি লিখে নিয়েছিলাম ফার্স্টেই, এবং প্রত্যেকটা চ্যাপ্টার এরকম আপ টু একদম ওয়ার্ল্ড হিস্ট্রি পর্যন্ত আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো সেগ্রিগেট করে নিয়েছিলাম, এবং তারপরে আমি সেই কোয়েশ্চেন ধরে ধরে আমি নিজের মতো করে অ্যান্সারগুলো লেখা শুরু করি, এবং সেই টাইমে আমি আমার ফ্লো চার্ট, ডায়াগ্রাম এবং হচ্ছে যেখানে পারা গেছে ম্যাপ, যতটুকু পারা গেছে সেগুলো আমি ইনপুট করার চেষ্টা করেছিলাম। সবার মানে যত টপার্স আছে সবারই একটাই আর কি বক্তব্য, ফ্লো চার্ট, ডায়াগ্রাম, ম্যাপ। আমি যদি বলি যে সিন্ধু সভ্যতার একটা প্রশ্ন, মানে আমাদের যারা আর কি দেখছে তাদের আর কি এটা হেল্প হবে। সিন্ধু সভ্যতার একটা প্রশ্ন এলো যে পতনের কারণ বা নগর পরিকল্পনা। তো সেক্ষেত্রে আর কি ফ্লো চার্ট বা ডায়াগ্রাম এগুলো আর কি কোন জায়গাটায় ইউজ করা উচিত? যদি আমরা চেষ্টা করি তাহলে নগর পরিকল্পনা দিয়ে যদি আমি বলি, তাহলে নগর পরিকল্পনার ক্ষেত্রে একটা খুব সুন্দর ডায়াগ্রাম কিন্তু এনসিইআরটিতে রয়েছে, যার একদিকে সিটাডেল, অন্যদিকে যে শহরের ছোট লোকেরা, মানে ছোট মানে সেরকম না, মানে শহরের অন্যান্য বর্গের লোকেরা বসবাস করে, এবং একদিকে রাজারা বসবাস করে, প্রত্যেকটা রাস্তার যে গ্রিড প্যাটার্ন, এবং সেখানে হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, হ্যাঁ, তো একদিকে উঁচু একদিকে ঢালু, এরকম করে কিন্তু খুব সুন্দর একটা ছবি রয়েছে। সেই ছবিটার মধ্যে যদি আমরা একটা দুটো আবার হচ্ছে স্নানাগার যদি অ্যাড করে দিই, এবং সেখানে যদি আমরা জ্যামিতি যে করে আমরা ডায়াগ্রাম, জ্যামিতিতে যেভাবে আমরা দৈর্ঘ্য কিংবা প্রস্থ যে লিখতাম সেভাবে যদি লিখে দিই কোয়েশ্চেনগুলো, তাহলে মনে হয় কি যে যিনি এক্সামিনার থাকেন তিনি সহজেই আইডেন্টিফাই করতে পারে যে না, এই কোয়েশ্চেন অ্যান্সারটা অনেকটা অন্যদের থেকে আলাদা। টেক্সট ফ্লো চার্ট কেমন কাজে দেবে? ধরো যেমন একটা আবার কি প্রশ্ন আসলো যে নগর পতনের কারণেই আসলো, তো আমি যদি সীমাবদ্ধটা যদি আমি কিছু আর কি ফ্লো চার্টের মাধ্যমে দিই, হয়তো ওটা লিখতে গেলে অন্য টাইপের লিখতে গেলে অনেকটা বড় টাইপ লাগবে। যদি পুরো ব্যাপারগুলো ফ্লো চার্টে আর কি মানে টেক্সট ফ্লো চার্টে যদি রাখি তাহলে সেটা কি ভালো হবে? হ্যাঁ, সিন্ধু সভ্যতার নগরের পিছনে যদি আমরা বলি তাহলে অন্যতম একটি কারণ হচ্ছে ক্রমিক যে তাদের মানে ক্ষয় ঘটেছিল তাদের সমাজে, সেটা যদি বলি তাহলে সিম্পলি আমি করতে পারি কি, ক্রমিক ক্ষয় দিলাম দিয়ে, এবং তারপরে যে অন্যান্য সভ্যতা যেমন তখন তৎকালীন যে সভ্যতাগুলো ছিল তারা খাল কেটে খাল কাটার ব্যবস্থা করেছিল, কিন্তু সিন্ধু সভ্যতা খাল না কেটে মানে শুধুমাত্র বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিল। এগুলো যদি আমি দুটো পাশ একটা মানে যেমন পার্থক্য লিখতাম সেইভাবে যদি লিখে দিই, তাহলে আমার মনে হয় কি যে অনেক কম জায়গায় এবং আমার যে বক্তব্যটা সেটা আমি স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। এর ফলে লিখতেও কম হয়, এবং টাইমটাও আমাদের যেহেতু ইতিহাসে অনেকটা লিখতে হয়, টাইমটাও বেঁচে যায়, এবং যে মূল বক্তব্য সেটা স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়। মানে 10 নম্বরের যে আর কি থাকে তিনটে আর কি প্রশ্ন লিখতে হবে, 30 নম্বর, 20 নম্বরের দুটো, 30 নম্বরের একটা, তো সবকটা মানে 10 নম্বরের জন্য আর কি কয়েক মিনিট ধরা উচিত বা কতক্ষণ টাইম রাখা উচিত? আমি বাড়ি থেকে ঐকিক নিয়মে হিসাব করে গেছিলাম, তো হিসাব করে আমি দেখেছিলাম যে আমি প্রতি 10 নম্বর পিছু 8 মিনিট করে সময় পেতে পারি। তো সেই হিসাবে আমি 8 মিনিট, কিন্তু হয়তো কোনো কোনো কোয়েশ্চেনে 9 মিনিটও লেগেছে, আবার হয়তো কোনো কোয়েশ্চেন আমার 7 মিনিটেও হয়ে গেছে। তো আমি আলটিমেটলি এইটুকু সময়ের মধ্যে আমি লেখার চেষ্টাটা করতাম। এবার মানে এমসিকিউতে কত নাম্বার ছিল?
আমার এমসিকিউতে 500-র মতো ছিল, কিন্তু আমি সেভাবে গোনা হয়নি সঠিক, 10 ± 10। মক টেস্ট দিয়েছো, অনেক মক টেস্টের মানে বাড়িতে প্র্যাকটিস করেছো, তো সেই হিসাবে মানে আমি যদি জাস্ট কম্পেয়ার করি বা আমি যদি বলি যে মানে কথার কথা যে এক্সপেকটেশন কত, যে অপশনাল আর কি কত আর কি পেয়েছো, মানে কত সেটা পেতে পারো আর কি? সেটা তো বলা খুবই মানে কঠিন, খুবই তবুও কঠিন মানে বিষয়, তবে অ্যারাউন্ড হয়তো 190 ± 10, কিংবা হয়তো 180 ± 10, এরকম 170 থেকে 90 ঘরে এই জায়গাতেই থাকার আশা করছি। আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট কয়েকটা প্রশ্ন করব। তার মধ্যে একটা হলো যে এখনকার জেনারেশনের মানে এই যে রিসেন্ট যে সমস্যা প্রায় অনেক দিন ধরে রয়েছে, যে ওবিসি সমস্যা রয়েছে। এর আগে যখন আপনি প্রিপারেশন নিতেন তখন করোনা ছিল, তো এই সময় না একটু সমস্যা হয় যে অনেকেই থাকে এই প্রিপারেশন স্টেজ থেকে আর কি লেফট করে অন্য কিছুতে শিফট হয়ে যায়। তো কি সাজেশন থাকবে তাদের জন্য? যদি কারোর পারিবারিক অর্থনৈতিক অবস্থা তেমনই থাকে যে তাকে লেফট করে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো কিছু বলার নেই, তার হয়তো সেরকম সমস্যা রয়েছে। কিন্তু যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলে আমি তাদেরকে একটা কথাই বলবো যে পরীক্ষা আজ কিংবা কাল যে কোনো একদিন হবেই। তো মনোবলটা ধরে রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হয়তো আমি যে সময় পড়ছি না, অন্য কেউ হয়তো পড়ে আমাকে টপকে বেরিয়ে যেতে পারে। তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে সবসময়। পার ডে যতটুকুই সময় পাওয়া যাক, 2-1 ঘন্টা পড়াশোনা জীবন চালিয়ে যেতে হবে। মোবাইল ফোন বা রিলেশনশিপের যে সমস্যা, তো অনেকেই আর কি হয় এরকম যে মানে একটা দিক হয় যে এই দুটো জিনিসের ব্যবহার খুব ভালো করে দেয়, আজকে অফিসার হয়েছেন, সেরকম অনেকের হয় একদম মানে মানে শেষ হয়ে যায়, তাদের আর কি খুঁজে পাওয়া যায় না। কিভাবে এই ব্যাপারটা আর কি সামলেছেন? তো প্রত্যেকটা জিনিসেরই তো ভালো এবং মন্দ দিক থাকে। তো যদি রিলেশনশিপে যদি মনে হয় যে না, সামনের জনের ফলে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাহলে তো সেই রিলেশনশিপ কখনোই কারোর কাম্য নয়। কিন্তু আমার ক্ষেত্রে বলতে পারি তার সম্পূর্ণ বিপরীত ঘটেছে। তা আমার সঙ্গে যে আছে সে খুব অত্যন্ত সাপোর্টিভ, এবং সে সবসময় আমাকে সাপোর্ট করেই গেছে। তো তারও আমার পেছনে অবদান অনেকটা আজকের দিনে, আমি বলতে পারি। ডেইলি টার্গেট মানে প্রতিদিনের যে টার্গেট সেটা কেমন থাকতো মেন্সের আগে? মেন্সের আগে আমার যেমন টার্গেট থাকতো যে আমাকে প্রতিদিন অন্ততপক্ষে বাংলা, ইংরেজি এবং অপশনাল এবং ম্যাথ, এই 5টা জিনিস আমি খুব মানে 5টা পেপার আমি খুব বেশি করে ফোকাস করতাম। কারণ আমি জানি যে যদি মানে কিছুতে যদি বের হতে হয়, তাহলে এই 5টা পেপারই আমাকে সাহায্য করবে। কারণ অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে সবাই হয়তো অন অ্যান্ড অ্যাভারেজ একটা সেম নাম্বারই পেয়ে থাকে, এবং হয়তো ±10 খুব বেশি হলে হয়। কিন্তু এই একটা জায়গা যেখানে বেরিয়ে অন্যদের থেকে বেশি নাম্বার তুলে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, তো আমি এইগুলো ফোকাস বেশি করতাম। লাস্ট প্রশ্ন করব যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা যখন প্রথমবার ডিসিশন এরকম হলো যে আমি সিলেকশন পেলাম, মানে ডাক পেলাম ইন্টারভিউতে, তারপর থেকে একদম ইন্টারভিউ দিয়ে বেরোনো বা ইন্টারভিউয়ের দিনের অভিজ্ঞতা, যেহেতু সি গ্রুপের ইন্টারভিউ চলছে, তো সেই এক্সপিরিয়েন্সটা। তো ইন্টারভিউ রেজাল্ট বেরোনোর মানে মেইনসের রেজাল্ট বেরোনোর পর থেকে ইন্টারভিউ প্রিপারেশান যে শুরু করেছি তা কিন্তু নয়। আমি ইন্টারভিউ প্রিপারেশানের জন্য অনেক দিন আগে থেকেই একটা খাতা, মানে ওই একই রকমভাবে যে বিভিন্ন রকম ইন্টারভিউ, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আমিও, অন্যান্য অ্যাসপিরেন্ট যারা এখন হয়তো বসে আছে আমার সঙ্গে রিলেট করতে পারবে, আমিও রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কী করতাম, একটা করে ইন্টারভিউ ক্লাস কিংবা কোনো টপারের লেকচার আমি দেখতাম। তো কী হতো, নতুন কিছু সেখান থেকে পেলে আমি আমার ওই খাতায় লিখে রাখতাম, এবং আমি নিজের মধ্যে একটা আন্দাজ করার চেষ্টা করতাম যে যদি এই টপারকে এরকম কোয়েশ্চেন করে, তাহলে আমি যদি কোনো দিন বোর্ডে যাই তাহলে আমাকে কেমন কোয়েশ্চেন করতে পারে। হয়তো ওনাকে ওনার জেলা নিয়ে কোয়েশ্চেন করেছে, কিন্তু সেই জেলার কোয়েশ্চেনটা হয়তো আমি আমার জেলা নিয়ে যদি করে তাহলে কী হবে। আমি এইসব উত্তর ভাবার চেষ্টা করতাম, এগুলোভাবে ভাবতাম। এবং ইন্টারভিউয়ের আগে আমি খুব ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স মানে রেগুলারকার যে পেপার, ইন্ডিয়ান এক্সপ্রেস পেপারটা প্রতিদিন আমি পড়েছি, এবং তার সঙ্গে জেলা সম্পর্কে বিভিন্ন রকম যে ধারণাগুলো, পঞ্চায়েত সম্পর্কে, এবং নিজের স্কুল, কলেজ, এবং আলটিমেটলি ছোটোবেলা থেকে কী কী করে এসেছি না করে এসেছি, সেগুলোই জাস্ট একটু রিকল করার চেষ্টা করেছিলাম, এবং সেভাবেই হয়ে গেছে। অনেক ভালো লাগলো, ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা থাকবে। লাস্ট একটা প্রশ্ন করবো আমি, কারণ এই প্রশ্নটার উত্তর বা এই জিনিসটা দেখার জন্য অনেকেই আর কি মানে অপেক্ষা করে থাকে, যে এই প্রশ্নটা এরকমই যে এই একটা মানে এই যে আজকে সাফল্য, ঠিক আছে, সাফল্য তো
একদিন বা এরকম হয় না। তো এর পেছনে একটা অনেক ইতিহাস থাকে। আজকে যারা দেখছে যে স্কুলের টিচার হোক বা অন্য টিচার হোক, তারাও আর কি মানে মনে মনে ভাববে যে না মানে এই যে আজকে যে সিলেকশনটা পেয়েছে তার জন্য মানে আমরা MS ধোনি মুভিতে যেটা আর কি রেখেছি যে যে কোচ আর কি যেটা তো সেক্ষেত্রে আমি এটাই জিজ্ঞাসা করবো যে বাবা মা তো অবশ্যই থাকবে, সবারই থাকে, তো তা বাদে যে আজকে সফলতার পেছনে মানে কাদের অবদান রয়েছে? সফলতার পিছনে অনেকের অবদান রয়েছে, সবার নামও হয়তো বলতে পারবো না, কিন্তু আমার যদি বলি সর্বপ্রথম মাধ্যমিক লেভেলের যে স্যাররা ছিলেন, হ্যাঁ, সেই স্যারদের টাইম থেকে, সেই স্যাররা থেকেই আমাকে প্রথম উদ্বুদ্ধ করা শুরু করেছেন। তো আমার এই গল্পটা এটাই যে আমার একজন স্যার পড়াশোনা করতেন, তো তিনি তারপর স্কুল সার্ভিসে যোগ দেওয়ার ফলে আর ওনার এই লাইনে আসা হয়নি, তো তিনি কিন্তু আমাকে মাধ্যমিকের সময় স্বপ্ন দেখানো শুরু করেছিলেন প্রথম যদি বলি, এবং তারপরে অন্যান্য উচ্চ মাধ্যমিকের সময় স্যারেরা যথেষ্ট প্রশংসা করতো, এবং এইভাবে আলটিমেটলি সবাই হেল্প করেছে। লাস্ট প্রশ্ন থাকবে, যারা দেখছে ভিউয়ার, যারা ধরো অনেকটা মানে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো বা আর কি গ্র্যাজুয়েশন আর কি এইচএস কমপ্লিট করলো, তাদের জন্য কি সাজেশন থাকবে, কিভাবে প্রিপারেশন কন্টিনিউ আর কি করবে? প্রথমত যে ব্যাপারটা হচ্ছে, সেটা সিলেবাসটা প্রথমে ভালো করে জানতে হবে যে সিলেবাসে কী আছে, এবং যদি সম্ভব হয় তো লাস্ট 10 কিংবা 20 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পাওয়া যায়, সেগুলো যদি কেউ ভালো করে দেখে, তাহলে তার মনের ভিতরে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কী পড়তে হবে, কতটা পড়তে হবে। এই প্রথমে যদি বুঝে নেওয়া যায় যে কী পড়তে হবে আর কতটা পড়তে হবে, তাহলে মনে হয় যে জার্নিটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমি সবাইকে সেটাই বলবো যে তোমরা আমার মতো আরও অনেকের ভিডিও দেখো, এবং যার যেটা ভালো লাগে সেখান থেকে সেইভাবে তৈরি করে কী পড়তে হবে, কতটা পড়তে হবে বুঝে নাও, এবং সেভাবে পড়াশোনা নিজেদের এগিয়ে নিয়ে যাও। অনেক ধন্যবাদ বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। আবারও বলবো যে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে।